আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় ভারতের রাষ্ট্রপতির সাংবিধানিক মর্যাদা। আমরা সকলেই জানি যে ভারতের শাসন ব্যবস্থায় এবং রাজনীতিতে রাষ্ট্রপতির যে পদমর্যাদা নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্নভাবে রাষ্ট্রপতির এই পদমর্যাদার দিকটি বিশ্লেষণ করব। প্রথমে একটা ছবি দেখাই, যে বাড়িতে আমাদের রাষ্ট্রপতির অবস্থান ইন দ্য রাইসিনা হিলস, সেই বাড়িটির ছবি আমরা দেখাচ্ছি। প্রথমেই যে কথাটা বলে নেওয়াটা খুব জরুরি, সেটা হলো এই যে আমাদের দেশে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে। রাজনীতি ক্ষেত্রে আমরা যারা একটু ওয়াকিবহাল তারা জানি যে পৃথিবীতে নানা ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। তার মধ্যে প্রধান দুটি ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা এবং সংসদীয় ব্যবস্থা। সংসদীয় ব্যবস্থার ক্ষেত্রে আমরা ব্রিটিশ যে শাসন ব্যবস্থা তাকে মডেল হিসেবে দেখে থাকি, আর রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে আমরা আমেরিকার যে রাষ্ট্রপতি প্রধান শাসন ব্যবস্থাকে মডেল হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। প্রথম প্রশ্নটা আজকের বিবেচ্য যে আমাদের দেশে আমরা কোন মডেলটাকে অনুসরণ করছি। এক কথায় উত্তর, আমরা এই দুটির কোনো মডেলকেই 100% অনুসরণ করছি না। যদিও ব্রিটেনের যে মডেল, যাকে আমরা ওয়েস্টমিনস্টার মডেল বলি, তার সঙ্গে আমাদের কিছু মিল আছে, কিছু নয়, আমাদের অনেকটা মিল আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত যে ব্যবস্থা তার সঙ্গেও আমাদের মিল খুঁজে পায়। এক কথায় বলি যে ব্রিটিশ সিস্টেম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি আর আমেরিকান সিস্টেম অফ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, এই দুইয়ের সঙ্গে আমাদের যেমন কিছু মিল আছে তেমনি কিছু অমিল রয়েছে, কিন্তু কোনোটার সঙ্গেই আমরা হুবহু আমরা মেলাতে পারি না। আমরা আমাদের রাষ্ট্রপতির পদটাকে কিভাবে গড়তে চেয়েছি সেটা আমাদের প্রথম এবং প্রধান বিবেচ্য আজকের আলোচনায়। আমরা তাই আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির অবস্থান, এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই এক্ষেত্রে মনে রাখতে হয় জওহরলাল নেহেরুর একটা মন্তব্য। তিনি বলেছিলেন যে আমরা আমাদের রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতা দিইনি, অর্থাৎ রিয়েল হেড, প্রকৃত শাসক হিসেবে আমরা তাকে গড়ে তুলিনি। তাকে আমরা গড়ে তুলেছি টিটিউলার হেড হিসেবে, নিয়মতান্ত্রিক শাসক হিসেবে। কিন্তু আমরা তার পদমর্যাদাকে মহান কর্তৃত্ব ও মর্যাদার আসনে বসিয়েছি। তার মানে হচ্ছে আমাদের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন আনুষ্ঠানিক প্রধান। তিনি রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি প্রকৃত প্রধান নন, অর্থাৎ তার নামে সমস্ত কাজ পরিচালিত হয়, কিন্তু তিনি সমস্ত কাজ করেন না। তিনি জাতির প্রতিনিধিত্ব করেন কিন্তু শাসন করেন না। আমাদের দেশকে কেন রিপাবলিক বলা হয়? এই প্রশ্নের উত্তরে আমরা একথাই বলি যে আমাদের শাসন ব্যবস্থার শীর্ষস্থানে কোনো বংশানুক্রমিক প্রধান নেই, যেটা ব্রিটেনে রয়েছে রাজা বা রানীর পদ। তার পরিবর্তে আমাদের দেশে রয়েছে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান। সেই জন্যেই আমরা আমাদের দেশটাকেই আমরা রিপাবলিক বলি। তবে আমাদের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, তা নিয়ে পৃথক আলোচনা সুযোগ রয়েছে।
কেন এই পরোক্ষ এবং জটিল নির্বাচন পদ্ধতি, সেটাও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের একটু বুঝে নিতে হবে। আমরা এক্ষুনি সেই আলোচনায় যাচ্ছি না। আমাদের দেশে অনেক রাষ্ট্রপতি, 15 জন রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে এই পদকে অলংকৃত করেছেন। এখানে আমরা তাদের অনেকের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে সর্বপল্লী রাধাকৃষ্ণন হয়ে একেবারে প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত, এর মাঝে এপিজে আব্দুল কালাম বা আরও অনেকে আছেন, তাদের ছবিগুলো আমরা দেখাতে চেষ্টা করেছি। আমরা সদ্য চলে গেছেন, মানে এর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন তার ছবিটাও আমরা এখানে সকলের জ্ঞাতার্থে আমরা তো এখানটায় উপস্থাপন করেছি। এখন যিনি আছেন, তো দ্রৌপদী মুর্মু মহাশয়া, তার ছবিটিও আমরা এখানে রেখেছি। এই ছবিগুলোর মধ্যে দিয়ে আমরা দেখাতে চাইছি কিভাবে আমাদের এই সর্বোচ্চ যে রাজনৈতিক এবং সাংবিধানিক পদ, সেই সর্বোচ্চ পদ কাদের দ্বারা অলংকৃত হয়েছে তার একটা ছবি আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা বলেছি যে আমাদের সাংবিধানিক দিক থেকে রাষ্ট্রপতিই হচ্ছেন প্রধান, তিনিই আমাদের সাংবিধানিক প্রধান। তাই কতগুলো কথা যেগুলো আমাদের মনে রাখার মতো, সেগুলো আমরা উপস্থাপন করছি। যেমন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, আমি আগেই বলেছি, বিশদে যাওয়ার স্কোপ, সুযোগ আজকে আমাদের নেই, কিন্তু পৃথকভাবে এ ব্যাপারে আলোচনা হবে বা হয়েছে। এখানে আমরা শুধু এটুকু বলি যে সেই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ এ সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, এই যে আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পরোক্ষভাবে ইলেকটোরাল কলেজের দ্বারা রাষ্ট্রপতির নির্বাচন, যেখানে সাংসদেরা এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যরা ভোট দিয়ে থাকেন। রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি নিজে ক্ষমতা প্রয়োগ করেন না, তিনি ক্ষমতা প্রয়োগ করেন তার মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী, সে কথাও আমরা বলে নিয়েছি। এতৎসত্ত্বেও রাষ্ট্রপতির কিছু স্ববিবেচনা প্রসূত ক্ষমতা রয়েছে, অর্থাৎ যে ক্ষেত্রে তিনি তার ইন্ডিভিজুয়াল জাজমেন্টকে কম বেশি প্রয়োগ করতে পারেন। কম বেশি বলছি এই কারণে, সবসময় তার প্রয়োগ একরকম নয়। যেমন আমরা পরে আসব যে রাষ্ট্রপতির বেশ কিছু ক্ষমতা আছে যে ক্ষেত্রে তার কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শ নেওয়ার দরকার হয় না, কিন্তু সেখানেও রাষ্ট্রপতির কতগুলো বাধ্যবাধকতাও আছে। যেমন প্রধানমন্ত্রীর নিয়োগ। রাষ্ট্রপতি পদটা এমন, যাকে সংবিধান লঙ্ঘনের কারণে লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অপসারণ করা যেতে পারে। এই পদ্ধতিকে ইমপিচমেন্ট বলা হয়ে থাকে। রাষ্ট্রপতির আইন বিষয়ক ক্ষমতার মধ্যে লোকসভা ভেঙে দেওয়া, বিলে সম্মতি দেওয়া, নূতন রাজ্য গঠনে সুপারিশ করা ইত্যাদি বিষয়গুলো পড়ে। জরুরি ক্ষমতা তার বিশেষ গুরুত্বপূর্ণ 3 ধরনের জরুরি অবস্থা তিনি জারি করতে পারেন, এসব কথায় আমরা পরে আসব। তা সাংবিধানিক প্রধান হিসেবে রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার বিষয়গুলো তাই আমরা ইতিমধ্যেই তোমাদের বললাম, যেখানে লোকসভা প্রয়োজন বোধে ভেঙে দেওয়া, বিলে সম্মতি প্রদান করা, নূতন রাজ্য গঠন করা এবং জরুরি বিষয়ক ক্ষমতা, সারা দেশে জাতীয় জরুরি অবস্থা, আর্থিক ক্ষেত্রে আর্থিক জরুরি অবস্থা, অথবা রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি শাসন, এগুলো তার বিশেষ ক্ষমতা। রাষ্ট্রপতি শাসন বিষয়ক ক্ষমতার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যে তিনি মন্ত্রিপরিষদকে নিয়োগ করেন, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। তারা স্বপদে থাকেন রাষ্ট্রপতির সম্মতি সাপেক্ষে। তিনি রাজ্যের গভর্নর নিয়োগ করেন, অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ করেন, নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন, লোকসেবা কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সদস্য, অর্থ কমিশনের চেয়ারম্যান সদস্য, এদের নিয়োগ করে থাকেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি কেন্দ্রের প্রশাসনিক কাজকর্ম এবং আইনের প্রস্তাবনা বিষয়ে তথ্য চাইতে পারেন। রাষ্ট্রপতি শাসন বিষয়ক ক্ষমতা কিন্তু বিশাল। তত্ত্বগতভাবে তিনি প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে পারেন। কোনো মন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা মন্ত্রিপরিষদে যদি আলোচনা না হয়ে থাকে তাহলে মন্ত্রিপরিষদের বিবেচনার নির্দেশ দিতে পারেন। অনগ্রসর শ্রেণীর যে অবস্থা তা নিয়ে তদন্ত কমিশন করতে পারেন। কেন্দ্র রাজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য আন্তঃরাজ্য কমিশন গঠন করতে পারেন। কেন্দ্র শাসিত যে অঞ্চল তার প্রশাসনিক কাজকর্মের জন্য তিনি প্রশাসক নিয়োগের মাধ্যমে সরাসরি শাসন করতে পারেন। কোনো অঞ্চলকে শিডিউলড এরিয়া বা তফসিলভুক্ত অঞ্চল বা আদিবাসী এলাকার প্রশাসনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এগুলো সব রাষ্ট্রপতির শাসন বিভাগীয় ক্ষমতা। রাষ্ট্রপতি কিন্তু আইনসভারও প্রধান, তাই আইন বিষয়ক ক্ষমতাও তার কিন্তু কম নয়। সেদিক থেকে আমরা বলবো সংসদের অধিবেশন আহ্বান, মুলতবি করা, লোকসভা ভঙ্গ করা এগুলো রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে। তিনি দুই কক্ষের যৌথ অধিবেশন ডাকতে পারেন, যেখানে লোকসভার স্পিকার সভাপতিত্ব করবেন। প্রথম সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে তিনি সংসদে ভাষণ দিতে পারেন। সংসদে বিল বিচারাধীন থাকাকালীন বা অন্য বিষয়ে সংসদের কক্ষগুলির উদ্দেশ্যে তিনি বার্তা পাঠাতে পারেন। এছাড়া অনেক নিয়োগ বিষয়ক ক্ষমতা তার আছে। লোকসভা রাজ্যসভার স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান এসব পদ শূন্য থাকলে তিনি লোকসভার বা রাজ্যসভার যে কোনো সদস্যকে অধিবেশন পরিচালনার জন্য নিযুক্ত করতে পারেন। আমরা অনেকে জানি যে রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত থাকেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ বলে স্বীকৃত। রাষ্ট্রপতির হাত দিয়েই এই মনোনয়নের কাজ হয়। রাষ্ট্রপতির অর্থ সংক্রান্ত কাজও বড় কম নয়। বিশেষ করে আমরা বলবো যে মানি বিল, কোনো অর্থ সংক্রান্ত বিল রাষ্ট্রপতির প্রায়র অ্যাপ্রুভাল পূর্বানুমোদন ছাড়া সংসদে উপস্থাপন করা যেতে পারে না। তিনি সংসদে অ্যানুয়াল যে ফিনান্সিয়াল রিপোর্ট তিনি পেশ করেন, তার অনুমতি নিয়েই তো কোনো ব্যয় বরাদ্দের দাবি, সেই ব্যয় বরাদ্দের দাবি করা যায়। তিনি ভারতের কন্টিনজেন্সি ফান্ড বা জরুরি তহবিল, সংরক্ষিত তহবিল থেকে তিনি অপ্রত্যাশিত খরচ মেটানোর অর্থ বরাদ্দ করতে পারেন। ফিনান্স কমিশন গঠন করাও তার একটা গুরুত্বপূর্ণ কাজ, যার মধ্যে দিয়ে রাজস্ব বন্টন হতে পারে। রাষ্ট্রপতি এক অর্থে বিচার বিভাগেরও প্রধান। এদিক থেকে আমরা বলতে পারি তিনিই ভারতের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। তিনি যে কোনো আইনি বা বাস্তব প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন, তবে সুপ্রিম কোর্টের দেওয়া পরামর্শ মানতে তিনি বাধ্য নন। রাষ্ট্রপতির বিচার সংক্রান্ত ক্ষমতার সবথেকে বড় উদাহরণ হচ্ছে তিনি ক্ষমা করতে পারেন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের দণ্ডাজ্ঞা, তিনি রদ করতে পারেন। এমনকি ডেথ সেন্টেন্সের ক্ষেত্রেও তার এই ক্ষমা করার অধিকার পরিব্যাপ্ত থাকে। রাষ্ট্রপতির কূটনৈতিক ক্ষমতাও বড় কম নয়, কারণ যাবতীয় আন্তর্জাতিক চুক্তি সমঝোতা তার নামেই আলোচনা ও সম্পাদিত হয়। অবশ্য এসব চুক্তি কার্যকর করতে গেলে সংসদের অনুমোদন প্রয়োজন হয়। তিনি আন্তর্জাতিক ফোরাম ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের প্রতিনিধি হিসাবে কাজ করেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাঠান এবং গ্রহণ করেন। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি 352 ধারা অনুযায়ী তিনি সারা দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন। আমরা জানি 1975 সালে এই ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল। এই জাতীয় জরুরি অবস্থারও আবার বিভিন্ন দিক রয়েছে। রাষ্ট্রপতি শাসন রাজ্যে আংশিক ক্ষেত্রে কনস্টিটিউশনাল ব্রেকডাউন যেখানে হয় সেখানে জারি করা যেতে পারে। অতি সম্প্রতি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, এটা নিয়েও আমরা পরে কথা বলছি। আর্থিক জরুরি অবস্থা খুব ইম্পর্ট্যান্ট, এখনো পর্যন্ত তার প্রয়োজন হয়নি।
রাষ্ট্রপতির এসব ক্ষমতা ছাড়াও ভেটো ক্ষমতাকেও রাষ্ট্রপতির একটা জরুরি ক্ষমতা বলা হয়। সংবিধানের 111 এবং 201 অনুচ্ছেদে সংসদ এবং রাজ্য বিধানসভা গৃহীত বিলে রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা আছে, অ্যাবসোলিউট ভিটো। রাষ্ট্রপতি কোনো বিলে সম্মতি দিতে অস্বীকার করতে পারেন, কোনো বিল পুনর্বিবেচনার জন্য সংসদে বা সংশ্লিষ্ট রাজ্য বিধানসভায় ফেরত পাঠাতে পারেন, কোনো বিল অনুমোদন, প্রত্যাখ্যান বা ফেরত না পাঠিয়ে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখতে পারেন। একে পকেট ভিটো বলা হয়, অর্থাৎ তিনি পকেটে পুরে রাখতেও পারেন। রাষ্ট্রপতির যে ক্ষমতা নিয়ে সব থেকে বেশি আলোচনা বিতর্ক হয় সেটা হচ্ছে তার স্ববিবেচনাধীন যে ক্ষমতা, যাকে ইংরেজিতে ডিসক্রিশনারি পাওয়ার বলা হয়। তা এক কথায় যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ডিসক্রিশনারি পাওয়ার, উত্তরটা খুব সহজ, যে সাধারণভাবে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করেন। যে সব ক্ষেত্রে মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই তিনি নিজের বিবেচনা অনুযায়ী কাজ করেন, সেটাই তার স্বেচ্ছাধীন ক্ষমতা, বিবেচনাধিকার। কিন্তু যত সহজে সংজ্ঞা নির্ণয় করা গেল, বাস্তবে কিন্তু বিষয়টা মোটেই সহজ নয়। কারণ কোন কোন ক্ষেত্রে তিনি স্ববিবেচনায় সিদ্ধান্ত নিতে পারেন সেটা খুব বিতর্কিত ক্ষমতা। তা সত্ত্বেও প্রশ্ন আসে যে এই ক্ষমতা কেন দেওয়া হয়েছে? এই ক্ষমতা দেওয়া হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটা ভারসাম্য রক্ষা করার জন্য। সেই ভারসাম্য খুব প্রয়োজন কেন? এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যখন মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করা অসম্ভব। যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, সংবিধান অনুযায়ী যে দল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। জাস্ট ইমাজিন, এমন পরিস্থিতি তো একাধিকবার হয়েছে, অনেকবার হয়েছে, যখন কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন রাষ্ট্রপতি কাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন? কোনো বিল যদি রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য প্রয়োজন মনে করে, সেটাকে তিনি সংসদে ফেরত পাঠাতে পারেন। কোনো মুখ্যমন্ত্রী বা সরকারের উপর রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করতে পারেন। এগুলোকে ভালো করে বুঝে নেওয়ার জন্য আমাদের 3টে অনুচ্ছেদ সংবিধানের ভালো করে পড়ে নেওয়া দরকার। অনুচ্ছেদ 53, যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে এক্সিকিউটিভ পাওয়ার সবটাই রাষ্ট্রপতির, কিন্তু তিনি সংবিধান অনুযায়ী এই ক্ষমতা প্রয়োগ করবেন। সংবিধানে যে যে কথা বলা আছে, অর্থাৎ তার একটা কাউন্সিল অব মিনিস্টার থাকবে, সেই কাউন্সিল অব মিনিস্টারের পরামর্শ তিনি কতদূর মানবেন সংবিধানে বিশদে বলা আছে। আমাদের তাই 53 ধারাটা ভালো করে পড়তে হবে। 74 ধারায় একথা স্পষ্টকরণ করা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন, তবে তার স্ববিবেচনা প্রসূত ক্ষমতা প্রয়োগ করার এখতিয়ার থাকবে। 75 ধারায় বলা আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হবেন এবং মন্ত্রিসভার কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল হবে। আমি শুধু এই কথাটা সংযোজন করতে চাই যে এই ধারাগুলো শুধু পড়লে হবে না, এ ধারাগুলোর গভীরে আমাদেরকে অবগাহন করতে হবে। কারণ যে শব্দগুলো এখানে চয়ন করা হয়েছে, প্রত্যেকটা শব্দের যেমন অনেক অর্থ আছে, তেমনি এই যে রিডিং বিটুইন দ্য লাইনস বলে একটা কথা আছে, দুটো লাইনের মধ্যে একটা গ্যাপ থাকে, একটা ফাঁক থাকে, ওই ফাঁকে অনেক কথা লুকানো থাকে, সেই কথাগুলো আমাদের বুঝতে হবে। অর্থাৎ এই ধারাগুলোর মর্মার্থ সেটা আমাদের বুঝে নিতে হবে। তা সেই কারণেই আমরা বলছি যে পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্রপতি কখনো কখনো বাঁধা ধরা গতের বাইরে গিয়ে কাজ করতে পারেন। সেই পরিস্থিতিগুলো আমাদের বুঝতে হবে। যেমন আমরা বলেছি যে লোকসভায় কোনো দল যখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন রাষ্ট্রপতি নিজের বিবেচনায় প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। মন্ত্রিসভা যদি সংসদের আস্থা হারায় এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়, রাষ্ট্রপতি তাদের বরখাস্ত করতে পারেন। প্রধানমন্ত্রী সুপারিশ না করলেও
রাষ্ট্রপতি কিছু পরিস্থিতিতে লোকসভা ভেঙে দিতে পারেন। স্থগিত ভিটোর কথা, পকেট ভিটোর কথা আমরা বলেছি। লোকসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত করা, এটা রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে পড়ে। তথ্য চাওয়ার কথা আমরা বলেছি। মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি চলবেন, এ কথাটা তো ঠিক, কিন্তু তিনি চাইলে মন্ত্রিসভার পরামর্শ পুনর্বিবেচনার জন্যও ফেরত পাঠাতে পারেন। অবশ্য দ্বিতীয়বার যদি মন্ত্রিসভা একই সিদ্ধান্ত পাঠায়, তাহলে তাকে সেটা মানতে হবে। তাহলে এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থাটা কেমন। আমরা খুব স্পষ্ট করে 52, 53, 74 এক্ষেত্রে দেখব। আমরা বলেছি ইতিমধ্যে যে আমাদের একজন রাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকবে, কিন্তু ক্ষমতাটা তিনি নিজে প্রয়োগ করবেন না, অধস্তন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োগ করবেন। অফিসার সাবঅর্ডিনেট টু হিম। এর মানে কি? এর মানে আপাত দৃষ্টিতে ধরে নিচ্ছি আমরা মন্ত্রিসভা, কিন্তু মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তিনি কাজ করবেন, এ কথা ঠিক আছে, কিন্তু আবার তার মধ্যেও কিছু প্রশ্ন আছে। অবশ্য এই প্রশ্নগুলোর ব্যাপ্তি কিছুটা কমে এসেছে আমাদের 42তম এবং 44তম সাংবিধানিক সংশোধনীর দ্বারা, কারণ সেখানে বলা আছে যে রাষ্ট্রপতিকে এই পরামর্শ মেনেই চলতে হবে। তাই আমাদের একটু ইতিহাসগতভাবেও বিষয়টা দেখা দরকার। শুধু সংবিধানের মধ্যে থেকে আমরা এটাকে বুঝতে পারবো না যে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিক প্রধান, নমিনাল হেড, টিটিউলার হেড, কিন্তু বাস্তব পরিস্থিতিতে তাকে বাস্তব ক্ষমতা অনেক সময় প্রয়োগ করতে হয়েছে। তা সেই জায়গা থেকে আমাদের বুঝতে হবে রাষ্ট্রপতিকে দুদিক থেকে। একটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে তাকে আনুষ্ঠানিক বা সাংবিধানিক প্রধান বলা হচ্ছে কারণ মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী তিনি কাজ করছেন, তিনি নিজে থেকে কিছু করছেন না, অনেকটা হলেও সংসদীয় গণতন্ত্রে ব্রিটিশ রাজারানীর মতো ভূমিকা পালন করছেন। তাই আমরা তাকে সত্যিকারের ক্ষমতা দিইনি, কিন্তু তা সত্ত্বেও কোনো কোনো পরিস্থিতিতে তিনি প্রকৃত ক্ষমতা সম্পন্ন হয়ে উঠছেন। সেই দিক থেকে আমরা প্রথম থেকে আমরা দেখতে পাব। তাই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পারস্পরিক যে সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্ক অনেক ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে বুঝে নিতে আমাদের দরকার হয়েছে। আমরা এরকম অনেক উদাহরণ আমরা ইতিহাস থেকে, গত 77 বছরের ইতিহাস থেকে আমরা পেতে পারি, যেখানে আমরা দেখব প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন কিনা। সেসব ইতিহাসে না গিয়ে বলি, সাম্প্রতিককালেও আমরা দেখেছি যে অটল বিহারী বাজপেয়ীর সরকার 1996 সালে, সেটাও সংখ্যাগরিষ্ঠতার অভাবে স্বল্পস্থায়ী ছিল। 2004 সালে মনমোহন সিংয়ের নিয়োগ, যেখানে রাষ্ট্রপতি এপি আব্দুল কালাম তার সংখ্যাগরিষ্ঠতা আগে নিশ্চিত করে নেন। বিল অনুমোদন প্রত্যাখ্যানের ক্ষেত্রেও আমরা দেখেছি রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং তো কিভাবে ডাকঘর বিলে স্বাক্ষর করেননি। সাসপেন্সিভ ভিটো বলে একটি কথা আছে, সেখানে সংসদের বিবেচনার জন্য বিল ফেরত পাঠানো হয়। জরুরি অবস্থা নিয়ে অনেক বিতর্ক 75 সালের পর থেকে আমাদের হয়েছে, এবং ধরে নেওয়া হয় যে জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতির ক্ষমতা যেন শীর্ষবিন্দু স্পর্শ করে। রাজ্যের জরুরি অবস্থাকে আমরা রাষ্ট্রপতি শাসন হিসেবে গণ্য করি। এই রাষ্ট্রপতি শাসন ভারতের ইতিহাসে বারবার চালু হয়েছে এবং তা নিয়ে আমাদের অনেক আলোচনা। এবং এখানে রাষ্ট্রপতি শাসন জারি হলে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা থাকবে কি থাকবে না, এ প্রশ্নটাও বড় আকারে দেখা দিয়েছে। বিশেষ পরিস্থিতিতে তাই রাষ্ট্রপতির ক্ষমতা আমাদের বিবেচনা করা উচিত। তাহলে এক কথায় বলি, কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠেন? আমরা বলি সাধারণ অবস্থায় নয়, বিশেষ পরিস্থিতিতে। এই বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা তিনটে বিষয়কে বেশি করে চিহ্নিত করব, নট দ্যাট যে তার বাইরে আর কিছু নেই, কিন্তু এই তিনটে বিষয়: এক, ত্রিশঙ্কু সংসদে প্রধানমন্ত্রীর নিয়োগ, অর্থাৎ যখন কেউ মেজরিটি পায় না
তখন তিনি কি করবেন সে সিদ্ধান্ত তার নিজের। বিল অনুমোদন ও প্রত্যাখ্যানের ক্ষেত্রে একথা যদিও সত্যি যে একতরফাভাবে যে কোনো বিল তিনি আটকে রাখতে পারেন না, কিন্তু এক্ষেত্রেও তার স্বাক্ষর করা, না করা, পুনর্বিবেচনার জন্য পাঠানো ইত্যাদি ক্ষেত্রে তার কিছু ক্ষমতা আছে। আর জরুরি ক্ষমতার কথা আমরা বলেছি। তা এভাবে ত্রিশঙ্কু সংসদে প্রধানমন্ত্রী নিয়োগের কিছু উদাহরণ আমরা এখানে রেখেছি। যেমন চরণ সিংয়ের প্রধানমন্ত্রিত্ব 1979 সালে। মোরারজি দেশাই যখন পদত্যাগ করলেন, কোনো দল সংখ্যাগরিষ্ঠতা ছিল না। রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলেও চরণ সিংকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন। বাজপেয়ীর স্বল্পস্থায়ী সরকারের কথা আমরা আগে বলেছি। হ্যাঁ, এটা ঠিক যে বিজেপি বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন। সমর্থনের অভাবে মাত্র 13 দিনের মাথায় বাজপেয়ীকে পদত্যাগ করতে হয়। একইভাবে মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট বৃহত্তম জোট হিসেবে উঠে আসেন। সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে অস্বীকৃতি জানান এবং এক্ষেত্রে এপিজে আব্দুল কালাম তিনি নিশ্চিত করেন যে মনমোহন সিংয়ের সমর্থন আছে। অতএব এক্ষেত্রে তো রাষ্ট্রপতি কি করবেন এটা ঠিক করতে গেলে তার নিজস্ব কিছু বিচার বিবেচনার স্কোপ থাকে, সেগুলোই আমরা আমাদের 1, 2, 3 করে যে উদাহরণে আমরা উপস্থাপিত করার চেষ্টা করেছি। ভিটো ক্ষমতার কথা আমরা আগেই বলেছি। এরকম অসংখ্য উদাহরণ আমাদের ভিটো, রাষ্ট্রপতির যে ভিটো ক্ষমতা, অর্থাৎ কোনো আইনে সম্মতি প্রদান, আইনে সম্মতি দিতে অস্বীকার করা বা পুনর্বিবেচনার কথা, এগুলো আমরা বলেছি। বিভিন্ন ধরনের ভিটোর মধ্যে দিয়ে কিভাবে রাষ্ট্রপতি তার ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে পারেন সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। রাজ্য সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করা, এ উদাহরণ আজকে নতুন নয়। প্রথমবারের মতো এই কাজটা করা হয়েছিল প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ যখন কেরালার কমিউনিস্ট সরকারকে বরখাস্ত করেন। একটু ছোট্ট করে বলে রাখি, আমাদের অনেকের ধারণা যে 67 সালে প্রথম পশ্চিমবাংলাতেই তো কমিউনিস্টদের সরকার তৈরি হয়, কিন্তু না, তারও আগে 1959 সালে প্রথম ইএমএস নাম্বুদিরিপাদের নেতৃত্বে কেরালায় বামপন্থী সরকার হয়েছিল এবং 356 ধারার প্রথম প্রয়োগ তখনই হয়েছিল। তারপর থেকে অসংখ্যবার এই 356 ধারার প্রয়োগ রাজ্যে রাজ্যে হয়েছে। তার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আমি শুধু একটি কথা বলি যে এক্ষেত্রে রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রক্রিয়াটা বুঝে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আদতে একটা সময় পর্যন্ত একদলীয় প্রাধান্য বিশিষ্ট রাজনৈতিক দল ব্যবস্থা ছিল। কংগ্রেস দলের একাধিপত্য কেন্দ্রে এবং রাজ্যে ছিল। তাই অকংগ্রেসী বিভিন্ন যে দল যাতে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারে, তার জন্য 356 ধারার ব্যাপক ব্যবহার সেই সময়ে হয়েছে। পরবর্তী সময়ে যেন একটু মেটাফরিক্যালি বলতে হয়, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। মাঝখানে সেই সময়ে ছেদ পড়েছে ভারতবর্ষের রাজনীতিতে স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা ব্যতয় বা ব্যতিক্রম হওয়ার জন্য। অর্থাৎ যেখানে কোনো রাজনৈতিক দল বা কেন্দ্র সরকার নিজস্ব ক্ষমতায় বলীয়ান হতে না পেরেছে, তখনই কেবলমাত্র 356 ধারার প্রয়োগে ঘাটতি দেখা গেছে। তা না হলে কিন্তু আমরা বলবো যে রাজনৈতিক বিষয়টি এখানে নির্ধারক হয়েছে। জাতীয় জরুরি অবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা 75 সালে আমরা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকে আমরা দেখেছি, যেখানে সংবিধানের 352 ধারা প্রয়োগ করে সংসদকে এড়িয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং ব্যাপকভাবে গণতান্ত্রিক অধিকারকে সংকোচন করা হয়েছিল। এইখানে আমরা
একটি কথা খুব জোরের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে জরুরি পরিস্থিতির কথা বলে তো রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পায়, এটা যেমন আমরা একটা দিক থেকে প্রতিষ্ঠা করতে পারি, তেমনি অন্য দিক থেকে এই ধরনের জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বা না পাওয়া, এর পিছনে একটা ইকুয়েশন কাজ করে। অর্থাৎ রাষ্ট্রপতি কে হচ্ছেন, প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তাদের পারস্পরিক ব্যক্তিত্বের সম্পর্কটি কেমন, এই এবং কোনো প্রতিযোগী মনোভাব আসছে না মেনে নেওয়ার মনোভাব আসছে। এখন এইখানে রাষ্ট্রপতিকে বুঝে নেওয়া একেবারে প্রথম থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রাইম মিনিস্টার্স প্রেসিডেন্ট যদি হয়, তাহলে মন্ত্রিপরিষদ যদি রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দেন, রাষ্ট্রপতি নাও জিজ্ঞেস করতে পারেন যে তুমি কাউন্সিল অফ মিনিস্টারের পরামর্শ নিয়ে এসছো কিনা। আবার যদি একটু ক্ষমতা সচেতন রাষ্ট্রপতি হন, তিনি নিশ্চিতভাবেই তিনি জানতে চাইতে পারেন যে এই ধরনের পরামর্শে কেন্দ্রীয় মন্ত্রিসভার এখতিয়ার আছে কিনা। এত কথা বলছি এইটা বোঝানোর জন্যে যে ফখরুদ্দিন আলী আহমেদ কিন্তু ইন্দিরা গান্ধীকে জিজ্ঞেস করেননি যে আপনার যে জরুরি অবস্থা জারি করার যে পরামর্শ, তাতে সংসদের সম্মতি আছে কিনা। তাই পরবর্তী সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে, পরবর্তী সময়ে সংবিধান সংশোধনও করতে হয়েছে। তা এইভাবে আমরা দেখছি যে রাষ্ট্রপতি কে হচ্ছেন, তিনি নিজেকে, নিজের পদটাকে তিনি কিভাবে দেখছেন, এটার উপর নির্ভর করছে। এবং এই রকম উদাহরণ থেকেই আমরা দেখব যে ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি সংসদে একটা আইন পাশ করে কিছু রাজনৈতিক পদকে অযোগ্যতার নিয়ম থেকে বাদ দেওয়া হবে, এই বিলটা ফেরত পাঠিয়ে সাংবিধানিক প্রশ্ন তুলেছেন। এই যে প্রফিটেবল যে অফিস অফ প্রফিট, এটা নিয়ে এপিজে আব্দুল কালামের সময় বিষয়টি প্রশ্ন এসেছিল, কিন্তু সংসদ যখন পুনরায় বিলটি পাশ করে তখন আর তার কিছু করার থাকে না। তাই একদিকে আইনি ধারা উপধারার বিচার বিশ্লেষণ, অন্যদিকে আবার বাস্তব পরিস্থিতি, এই দুইয়ের টানাপোড়েনে আমাদের এই পদটাকে বুঝে নিতে হয়। সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়ার যে বিচার বিভাগীয় ক্ষমতা তার রয়েছে, সেদিক থেকেও এই কথাটা প্রযোজ্য। গুজরাট দাঙ্গা প্রসঙ্গে রাষ্ট্রপতি রেফারেন্স কে আর নারায়ণন সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছে যে গুজরাট সরকার কি তাদের সাংবিধানিক পালনে ব্যর্থ হয়েছে। এদিক থেকেও আমরা দেখব। এই কথাটাকেই আমি জোরের সাথে বলতে চাই আজকের এই আলোচনায়, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এদের মধ্যে যে একটা ক্ষমতার ভারসাম্য বিষয়টি প্রধান। হ্যাঁ ঠিক, রাষ্ট্রপতি আনুষ্ঠানিক প্রধান, প্রধানমন্ত্রী হচ্ছেন প্রকৃত প্রধান। রাষ্ট্রপতির স্বাধীনতা কম, কারণ প্রধানমন্ত্রী মূল সিদ্ধান্ত গ্রহণ। রাষ্ট্রপতি বিল অনুমোদনে দেরি করাতে পারেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সংকটকালে রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন, প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেন। গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রপতি নিয়োগ দেন, সরকার নিয়োগের পরামর্শ দেয়। তাই আমরা বলি যে রাষ্ট্রপতির পদ আনুষ্ঠানিক প্রধান, ব্যতিক্রমী ক্ষমতা সহ এই ব্যতিক্রমী ক্ষমতাগুলোকে আমাদের দেখতে হবে। এবং এটা দেখতে গেলে আমাদের যে প্রশ্নগুলো জানতে হবে, সেই প্রশ্নগুলো হচ্ছে রাষ্ট্রপতির নিয়োগের ক্ষেত্রে কেন পরোক্ষ নির্বাচন হলো, বিভ্রান্তি কিভাবে বর্তমান কাঠামোর মধ্যে আসে, ইতিহাসে কিভাবে পদটি আস্তে আস্তে ইভলভ করেছে সংবিধান সংশোধনের মধ্যে, একদলীয় আধিপত্যমূলক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি কথাটা উঠে এসেছিল, এখন তার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো আমরা দিচ্ছি। পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রপতির অবস্থান কি, ইত্যাদি প্রশ্নগুলো আজকের দিনে গুরুত্বপূর্ণ। এইসবগুলো দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, একথা ঠিক, আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নমিনাল হেড, টিটিউলার হেড, কিন্তু রাজনৈতিক সংকটের ক্ষেত্রে, জরুরি অবস্থার ক্ষেত্রে, সরকার গঠনের জটিলতার ক্ষেত্রে সংবিধান রক্ষার প্রয়োজনে রাষ্ট্রপতি
বাস্তব ক্ষমতা প্রয়োগ করতে পারে। সব শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ নেহেরুর সম্পর্ক কিংবা রাধাকৃষ্ণনের সঙ্গে নেহেরুর সম্পর্ক থেকে আমরা যদি আলোচনা শুরু করি, তাহলে দেখব যে এক আকাশে দুই সূর্য থাকতে পারে কিনা এ নিয়ে বারবার আমাদের ভাবতে হয়েছে। তেমনি আবার যখন ফখরুদ্দিন আলী আহমেদ বা জৈল সিং রাষ্ট্রপতি হয়েছেন, তখন প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি কথাটা বেশি বেশি করে সামনে এসেছে। তাই আমরা বলতে চাই, ওই চেয়ারটায় কে বসছেন, তার যে ব্যক্তিত্ব, তার যে রাজনৈতিক যে ভূমিকা, তার যে সামগ্রিক যে অবস্থান, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিসাভি প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যেকার যে ব্যক্তিত্বের যে প্রশ্ন, তাদের মধ্যেকার যে সম্পর্কের প্রশ্ন এবং বাস্তব রাজনৈতিক প্রবাহের যে গতি প্রকৃতি, এই তিনটে বিষয়ের উপর রাষ্ট্রপতির প্রকৃত যে ক্ষমতা বা প্রকৃত যে পদমর্যাদা, সেই পদমর্যাদাটা আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি। এ বিষয়টি অল্প সময়ের মধ্যে আমরা সামগ্রিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আমরা কিছু বইপত্রের কথা এখানে বলেছি, যেগুলোর মধ্যে দিয়ে আমরা এ বিষয়ে নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারি। আমি সবশেষে কথাটাই বলি যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা, এটা সম্পর্কে আমাদের সম্যক অবহিত হওয়াটা জরুরি, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে নয়, দেশের একজন নাগরিক হিসেবে, দেশের সচেতন নাগরিক হিসেবেও এটা আমাদের জানা, আমাদের উপলব্ধি করা, এটা নিয়ে ভাবনা চিন্তা করা, এটা আমাদের কাছে অনেক জরুরি। সকলে সেই লক্ষ্যে আমরা কিছুটা হলেও এগোনোর চেষ্টা করব, এই কথাটা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার।